নমস্কার, আমি সৌরভ। আজ আপনাদের শোনাবো আরও এক আমার ইনভেস্টিগেশন এর এই সত্য ঘটনা। আপনাদের পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। গল্পটি কিন্তু একদমই সত্য ঘটনা। দিনটা ছিল 8ই নভেম্বর 2023। প্রতিদিনের মতোই অফিস থেকে ফেরার পথে আড্ডা দিচ্ছিলাম রাজুদার চায়ের দোকানে, আমি, অপূর্ব আর দীপক। আমাদের উল্টো দিকেই বসে আমাদের মতোই আড্ডা জমিয়েছিলেন আরও বেশ কয়েকজন বয়স্ক ভদ্রলোক। আলোচিত বিষয় ভূত। যদিও অন্যের আলোচনায় আমি খুব একটা কান দিই না, কিন্তু ভূত ব্যাপারটা কানে আসতেই কান না দিয়ে আর পারলাম না। এই বিষয়টা দীপকও লক্ষ্য করেছে ইতিমধ্যেই। 7 ছুঁই ছুঁই বয়স্ক এক ভদ্রলোক বলছেন তাঁর গ্রামের বাড়ির গল্প। তাঁর গ্রামের বাড়ি শক্তিগড়ের ওখানে কোনো একটি গ্রামে। ঠিকই ভেবেছেন, যেখানে ল্যাংচা খুব বিখ্যাত, সেই শক্তিগড়। ওনার বাড়ি থেকে কিছুটা গেলে পরে এক বড় ভগ্ন পাকা বাড়ি। ওনার কথা অনুসারে ওই বাড়ির পাশ দিয়েই নাকি আগে রাস্তা ছিল, কিন্তু এখন সেই রাস্তাও নেই আর মানুষের যাতায়াতও নেই। ওই বাড়ি নাকি গ্রাস করেছে মানুষের ভয়কে। রাত তো পরের কথা, দিনের বেলায় ওই বাড়ির ত্রিসীমানায় কাউকে আর দেখা যায় না। জলা জঙ্গলে ভরে গেছে চারিদিক। মনে মনে ভীষণ কৌতূহল হয়েছিল এবং ওনার কথা আমি প্রায় হাঁ করেই শুনছিলাম। ভদ্রলোক বোধহয় আমার এই ব্যাপারটা লক্ষ্য করেই হঠাৎ করে চুপ করে গেলেন। ওনার দেখা দেখি বাকি মানুষগুলো আমায় এমনভাবে দেখতে শুরু করলেন যেন আমি ওনার গল্পে কর্ণপাত করায় ওনাদের ভীষণ বড় ক্ষতি করে দিয়েছি। ভীষণ অপ্রত্যুষে পড়ে গেলাম। বাধ্য হয়েই শেষে বললাম, বেশ লাগছিল গল্পটা। থামলেন কেন বলুন না শুনি। এবার ভদ্রলোক একটু হেসে বললেন, না, এটা গল্প না, এটা সম্পূর্ণ সত্য ঘটনা। আজ থেকে 150 বছর আগেও ওই বাড়িতে প্রাণের অস্তিত্ব ছিল, আর বাড়ি তো আরো পুরানো। আমার বাবা ঠাকুরদাও দেখেছেন। কিন্তু আমি ছোট থেকেই ওই বাড়িতে লোক বাস করতে দেখিনি। তবে হ্যাঁ, বাড়ির পাশ দিয়ে যে চওড়া রাস্তাটা ছিল সেটা দেখেছি, যদিও কাঁচা রাস্তা। বর্ষার সময় সে পথ দিয়ে চলা এক প্রকার অসম্ভব থাকত। যাক সে কথা। এই বলে ওনাদের মধ্যে থাকা এক ভদ্রলোককে উদ্দেশ্য করে তিনি বললেন, বুঝলেন ঘোষ বাবু, আমরা ছোটবেলায় খেলতে যেতাম ওই বাড়ির নাট মন্দিরে। সে নাট মন্দির তো নয়, সে এক প্রকার খেলার মাঠ বললেই ভালো হয়। আর নাট মন্দির ঘিরে ছিল বিশাল এই বাড়ি। ঘোষবাবু হয়তো ওনাদের মধ্যে থাকাই কোনো ব্যক্তির নাম হবে। তিনি বললেন, তাহলে বাড়িটার আজ এমন অবস্থা কেন হলো সেটা তো বলুন। ভদ্রলোক বললেন, এই বাড়ি ছিল এক সময়কার জমিদারদের। তো উপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য ছিলেন শেষ জমিদার, ছিলেন সেই জমিদারি বংশের। ভীষণ অত্যাচারী জমিদার ছিলেন তিনি সেই সময়কার। গ্রামের মানুষের প্রতি তার নির্মম অত্যাচারে গ্রামের মানুষ গৃহবন্দী হয়ে পড়ে এক প্রকার। উপেন্দ্রনারায়ণের 2 কন্যা এবং এক পুত্র সন্তান ছিল। এইভাবেই চলে যাচ্ছিল দিনগুলো, কিন্তু জমিদার বাবুর নিঠুর নির্মম অত্যাচারে গ্রামের মানুষের বেঁচে থাকাটা দায় হয়ে পড়ে। একদিন গ্রামের মানুষেরা সিদ্ধান্ত নেয় জমিদার বাবুকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। জমিদার বাড়ির ঠিক পাশেই জমিদারের নায়েব মুকুন্দ বিহারী পান্নালালের বাড়ি। গ্রামের মানুষের নায়েব মশাইয়ের সাহায্যে এই কঠিন সিদ্ধান্তে আসার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেন। শেষ পর্যন্ত খাবারে বিষক্রিয়া করে জমিদার বাবুকে এবং তার পরিবারকে তারা খুন করে। এরপর কেটে যায় কয়েক মাস। কয়েক মাস পর গ্রামে গুজব শুরু হয় জমিদার বাবু নাকি ফিরে এসেছেন এবং তিনি থাকেন নায়েব মুকুন্দ বিহারীর বাড়িতে। এমনটা ভাবার পিছনেও একটা কারণ ছিল যদিও। দাঁড়িয়ে থাকা ঘোষবাবু বললেন, কি কারণ? আর ওনার তো নিজের বাড়ি ছিল, তা নিজের বাড়ি ছেড়ে নায়েবের বাড়িতেই থাকবেন কেন উনি?
আর জমিদার বাড়িতে পরিবার ছাড়াও বাকি মানুষেরা গেলেন কোথায়? ভদ্রলোক বললেন, বলছি নায়েবের বাড়ি থাকার কারণ গ্রামবাসীরা না খুঁজে পেলেও নায়েব মুকুন্দ বিহারীর আচার ব্যবহার কথা বলার ধরন সবকিছুই নাকি হুবহু জমিদার উপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য। নায়েব দিনের বেলায় গ্রাম পরিদর্শন কখনো বেরোতেন না, আর উনি মধ্যরাতে ঘুরে বেড়ান গ্রামের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। একে একে জমিদার বাড়ির লাঠিয়াল থেকে শুরু করে বাড়ির প্রতিটি কাজের লোক উধাও হয়ে যেতে থাকে। কেউ পালায়, আবার নাকি কেউ মারা যেতে থাকে ওই নায়েবের বাড়ির ভিতর। গ্রামের মানুষের রাতে দরজা বন্ধ রেখেও শুনতে পেত নায়েবের পায়ে হাঁটার শব্দ। হঠাৎ গ্রামের কিছু মানুষের নিথর দেহ মেলে নায়েবের বাড়ি অন্দরমহল থেকে। গ্রামের মানুষ পুনরায় ভীত হয়ে পড়ল এবং তারা নিশ্চিত যে জমিদার উপেন্দ্রনারায়ণের অতৃপ্ত আত্মা ভর করেছে নায়েব মুকুন্দ বিহারীর উপর। তারা আবার সিদ্ধান্ত নেয় আজ সকালেই তারা নায়েবকেও জমিদারের মতো সরিয়ে দেবে। সকলে মিলে লাঠি কুড়ুল নিয়ে যায় নায়েবের বাড়ি। সদর দরজা ভেঙে তারা ঢুকে পড়ে বাড়ির অন্দরমহলে। ঢুকেই সবার চক্ষু কপালে উঠে আঁতকে ওঠে প্রায় সকলেই। নায়েবের শরীরটাকে খেয়ে ক্ষত বিক্ষত করে খেয়েছে, আর বাকিটুকু ঝুলিয়ে রেখেছে কড়িকাঠায় দড়ি দিয়ে। এই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ আর ওদিকে বিশেষ যেত না। বহু বছর পর আবার যাতায়াত শুরু হয়, যেমনটা আমরা যেতাম আর কি, কিন্তু সেটাও বন্ধ হয়ে যায় একটা সময়। আমি বললাম, কেন, আবার কি জমিদার নাকি নায়েব? ভদ্রলোক বললেন, তা জানি না, তবে ওই বাড়ি যেন গিলে খেতে আসতো আমাদের। ঠিক এমন সময় আমাদের গ্রামের নৃপেন কাকা মারা যান আত্মহত্যা করে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে নিজের বাড়িতে আত্মহত্যা করেনি, করেছে ওই নায়েবের বাড়ি ভিতর। ধীরে ধীরে গ্রামে আত্মহত্যার চল বাড়তেই থাকে। একে একে মানুষ ছুটে চলত ওই নায়েবের বাড়ির দিকে এক অজানা মায়ার টানে। আর ফিরে আসতো না, ফিরে আসতো তাদের নিথর দেহ। একটা সময় ওই বাড়ি গ্রামের মানুষ ঘিরে দেয় এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। তারপর থেকে আর ওই বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না। আমি আবার বললাম, আর জমিদার বাড়িটা, সেটা আছে? ভদ্রলোক বললেন, না, সে বাড়ি আজ আর নেই। নায়েবের বাড়ি আছে কিছু অংশ অক্ষত, কিন্তু জমিদার বাড়ির যেটুকু ভিতের দেওয়াল আছে তার উপর ঘন জলাজঙ্গলে ভরে গেছে। ও জায়গা এখন সাপ আর তেনাদের দখলে বলতে পারো। এই বলে ভদ্রলোক চুপ করলেন। আমি দীপক আর অপূর্বের দিকে তাকাতে থাকি। কিছুক্ষণ পর ভদ্রলোকটিকে বলি, আচ্ছা, আপনি আমাকে ওই জায়গার ঠিকানাটা কি দিতে পারেন? ভদ্রলোক চমকে উঠে জিজ্ঞাসা করলেন, ঠিকানা? কেন, বলো তো। আমি উত্তর দিলাম, আসলে একটা রাত ওই নায়েবের বাড়িতে কাটাতে চাই, যদি দেন খুব ভালো হয়। আমাদের আজকের এই ছোট্ট গল্পের অংশটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে গল্পটিকে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের আজকের এই গল্পটির পরের অংশটিও খুব জলদি আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে।